আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জন্য রসায়ন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক কোষ বিক্রিয়া পড়াবো। যে রাসায়নিক কোষ বিক্রিয়াটি নবম, দশম, একাদশ, দ্বাদশ উভয় সেকশনের জন্য অতীব জরুরি। আজকের এই ক্লাসটি হলো, দেখো, গ্যালভানিক কোষ বা ড্যানিয়েল কোষ বা ভোল্টাইক কোষ নামে যে কোষ বিক্রিয়া, আমরা সেই বিক্রিয়া আজকে আলোচনা করব। সবাইকে সানিজি এডুকেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সুস্বাগত। আজকের এই ক্লাসটিকে অত্যন্ত সহজভাবে, সরলভাবে, ইজিভাবে উপস্থাপন করব। সাথে রয়েছে আমি মোহাম্মদ কাউসার আলম, লেকচারার ইন কেমিস্ট্রি। তোমরা ক্লাসটি এ টু জেড দেখেই বা দেখলেই আমাকে কম্পেয়ার করার সুযোগ পাবে ক্লাসটি তোমার কাছে কেমন হয়েছে। আমরা আসলে তাহলে চলে যাচ্ছে আমাদের এই ক্লাসের আসল পয়েন্টে, যে গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষ বা ড্যানিয়েল কোষ কি। আমরা সবগুলো কিন্তু একই প্রতিশব্দ, গ্যালভানিক কোষ, ভোল্টাইক কোষ, ড্যানিয়েল কোষ। বিজ্ঞানী জন ফ্রেডরিক ড্যানিয়েল 1836 সালে এই কোষটি আবিষ্কার করেছেন বলে তার নাম অনুসারে সেটাকে ড্যানিয়েল কোষ বলা হয়ে থাকে। আমরা সেটাকে ভোল্টাইক কোষ বলে থাকি, গ্যালভানিক কোষ বলে থাকি। এখন এই গ্যালভানিক কোষ বা ড্যানিয়েল কোষ কাকে বলা হয়? আমরা তাহলে সহজে সংজ্ঞা দিতে পারি, যে কোষের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে সেই রাসায়নিক পদার্থ থেকে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যায়, সেই কোষ বিক্রিয়াকে ড্যানিয়েল কোষ বা গ্যালভানিক কোষ বিক্রিয়া আমরা বলে দিতে পারি। এখন এই বিক্রিয়াটা কিভাবে ঘটাতে গেলে আমাদের কি কাজ করতে হবে? আমরা স্টার্টিং পয়েন্টে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা পাত্র আছে। দেখো, কাচের দুইটা পাত্র, এ একটা পাত্র, বি একটা পাত্র। এটা কাচের পাত্র হতে পারে বা চীনামাটির পাত্র হতে পারে। এই ড্যানিয়েল কোষ বা ভোল্টাইক কোষ আমাদের ব্যাখ্যা করার জন্য দুটা পাত্র নিতে হবে, এ একটা পাত্র, বি একটা পাত্র, চীনামাটির পাত্র অথবা কাচের পাত্র। এখন এই পাত্রের মধ্যে দুটি তড়িৎধার আমরা ঢুকিয়ে দেব। একটাকে আমরা একটা তড়িৎধার বা দণ্ড ঢুকিয়ে দিলাম, এটার নাম দিলাম আমরা একটা অ্যানোড দণ্ড, আর এখানে আমরা এই পাত্রের মধ্যে একটা ক্যাথোড দণ্ড ঢুকিয়ে রাখলাম। এখন এই ড্যানিয়েল কোষের কিন্তু শর্তই হলো আমার দুইটা ভিন্ন পাত্রের মধ্যে দুটা তড়িৎদ্বার অ্যানোড এবং ক্যাথোড প্রবেশ করিয়ে রাখতে হবে। এখন আমরা এই অ্যানোড দণ্ডটাকে যে ব্যবহার করলাম, সেটাকে আমরা জিঙ্কের একটা দণ্ড হিসেবে সেটাকে আমরা নিলাম, জিঙ্ক ধাতু নিলাম। আর ক্যাথোড যে দণ্ড নিলাম, সেই ক্যাথোড যে দণ্ডটাকে আমরা কপার ধাতু নিয়েছি। এখন প্রশ্ন হলো, কেন আমরা এই জিঙ্কে অ্যানোড নিলাম আর ক্যাথোডকে কপার নিলাম? সেই উত্তর দিচ্ছি অবশ্য। দেখো, এখন আমার এই যে দুটা পাত্র নিয়েছি, দুটা দণ্ড, তড়িৎধার বা দুটো দণ্ড ঢুকিয়েছি। এখন যেই দণ্ডে আমি অ্যানোডে জিঙ্ক দণ্ড নিলাম অ্যানোড হিসেবে, সেই দণ্ডে সেই কাঁচের পাত্রটাকে, সেই দণ্ডকে আংশিকভাবে এই কাঁচের পাত্রের মধ্যে এই যে দণ্ড অ্যানোড নিলাম, জিঙ্কের একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জিঙ্ক সালফেট, কি হবে সেটা? জিঙ্ক সালফেটের দ্রবণ আমরা সেখানে নিলাম। যেহেতু জিঙ্ক দণ্ডটা আমি অ্যানোড হিসেবে ব্যবহার করেছি, ড্যানিয়েল কোষের এটি একটা সিস্টেম। আমি যেই দণ্ডটা, যেই পাত্রে, যেই ধাতুর দণ্ড নিব, সেই ধাতুর একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যবহার করতে হবে। আমি জিঙ্ক নিয়েছি অ্যানোড হিসেবে, এই জন্য জিঙ্ক সালফেট নিয়েছি। তাহলে জিঙ্ক সালফেট কি করবে? জলীয় দ্রবণে সে আয়নিত অবস্থায় থাকবে। 2 সালফেট আর কি 2 কপার জিঙ্ক। তাহলে এখানে কি হবে? জিঙ্ক 2 কি হচ্ছে? আয়নিত অবস্থায় আছে। সালফেটও কি আছে? আয়নিত অবস্থায় আছে। এখন তাহলে আমরা বুঝে গেছি যে এই পাত্রের মধ্যে, এ পাত্রের মধ্যে আমরা একটা অ্যানোড হিসেবে একটা দণ্ড নিলাম, তড়িৎদ্বার নিলাম, যা জিঙ্কের অ্যানোড, এবং সেই দ্রবণটা কি হবে? জিঙ্ক সালফেট দ্রবণ। সেই দণ্ডটাকে আংশিকভাবে আমি এই জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে ডুবিয়ে রেখেছি। ঠিক একইভাবে বি পাত্রে, এই যে কাচের যে পাত্র আছে, সেই পাত্রে আমি কি নিলাম? ক্যাথোড হিসেবে কপার নিলাম, এবং সেখানেও কপার সালফেট দ্রবণ নিব আমি, যে তড়িৎ বিশ্লেষ্যটা, যেখানে রাসায়নিক বিক্রিয়া ঘটে, কপার সালফেট জিঙ্ক সালফেটের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া ঘটবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের, সেখানে রাসায়নিক বিক্রিয়া কি হবে? বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে। এই যে কপার সালফেটও সেখানে কি থাকবে? আয়নিত অবস্থায় থাকবে, 2 কপার প্লাস সালফেট 2 মাইনাস। তাহলে বোঝা গেল এখানে আছে আমার কি? 2 কপার প্লাস আয়ন, সালফেট 2 আয়ন। ওকে, এবার আমরা যেই কপার
ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়েছে, তাহলে কপার সালফেট দ্রবণ হিসেবে আমি ব্যবহার করেছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, সেখান থেকে আমরা বিদ্যুৎ শক্তি পাবো। এখন কথা হলো কি, এখন আমাদের মেইন যে আলোচনা হলো এই এই গ্যালভানিক কোষে যে আমি অ্যানোড হিসেবে জিঙ্কে অ্যানোড হিসেবে কেন নিলাম আর কপারকে ক্যাথোড হিসেবে কেন নিলাম। আমরা জানি তড়িৎ রাসায়নিক সিরিজে যে সক্রিয়তা সিরিজে কিন্তু আমাদের একটা লেকচার আছে, সেই লেকচারটা তোমরা অবশ্যই দেখবে। সেখানে যার সক্রিয়তা বেশি সে হবে অ্যানোড, আর যে সক্রিয় কম সে হবে কি ক্যাথোড। এখন সাধারণত তীব্র সক্রিয় ধাতু কিন্তু আমরা এই গ্যালভানিক কোষে বা ড্যানিয়েল সেলে ব্যবহার করতে পারি না, যেটা লিথিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো ব্যবহার না করা উত্তম এবং করাও যাবে না অধিক সক্রিয়তা হওয়ার কারণে। কম সক্রিয় যে ধাতু মিডলগুলো যেগুলো আছে জিঙ্কের পরের থেকে, যাই হোক এখানে জিঙ্ক যেটা বেশি সক্রিয় সে হবে অ্যানোড, আর যে কম সক্রিয় সে হবে কি ক্যাথোড। তাহলে তুমি বলতে পারো যদি আমি দুটো ভিন্ন ধাতু নিতে পারি না, এখানে অবশ্যই নিতে পারো। যদি তুমি এখানে সিলভার নাও অ্যানোড হিসেবে সিলভার নাও, তাহলে তুমি কি করবে, সিলভার তুমি অ্যানোড হিসেবে নিনা, ওকে। তাহলে এবার কি আসবে, ক্যাথোড হিসেবে সিলভারের নিচে যে সক্রিয় কম সক্রিয় ধাতু আছে তাকে তুমি ব্যবহার করতে পারবে, তখন তুমি গোল্ড নিতে হবে, ঠিক আছে। অর্থাৎ যে সক্রিয়তা, যার সক্রিয়তা বেশি সে হবে অ্যানোড, আর যার সক্রিয়তা কম সে হবে কি ক্যাথোড, ওকে। এবার দেখো এই অ্যানোড থেকে, এই অ্যানোড দণ্ড থেকে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করবে, সেই ত্যাগকৃত ইলেকট্রন যদি তার দিয়ে সংযোগ দেওয়া হয়, সেই সংযোগ তারের মাধ্যমে সেই ইলেকট্রন ক্যাথোড দণ্ডে পৌঁছবে। যদি ক্যাথোড দণ্ডে পৌঁছে তাহলে সেই ইলেকট্রন ত্যাগ করবে, যে অ্যানোড যে সক্রিয়তা বেশি সেই ইলেকট্রন ত্যাগ করবে। এই ত্যাগকৃত ইলেকট্রন তারের মধ্য দিয়ে সংযোগ করে দিলে এই পাত্রে যে ক্যাথোডের সাথে আরেকটা তার দিয়ে সংযুক্ত করলে কপার দণ্ডের সাথে, তখন কি ঘটনা ঘটবে, এই যে ইলেকট্রন আসতেছে দুইটা, যে ইলেকট্রন ত্যাগ করবে সেই ত্যাগকৃত ইলেকট্রন সে কি করবে, এই কপার দণ্ডে আসবে, সেখানে গ্রহণ করবে, তখন ইলেকট্রন কি হবে, চলাচল শুরু হবে। এখানে যেটা লাইট দেওয়া হয় সেই লাইটটা কি করবে, জ্বলবে, তার মানে বিদ্যুৎ প্রবাহ স্টার্ট হয়ে যাবে। তাহলে এখন কিভাবে এই ঘটনাটা ঘটে আমরা এখানে সুন্দরভাবে ব্যাখ্যা দিতে চাই। এবার দেখো কিভাবে ঘটনা ঘটবে। এই জিঙ্ক কি করবে, আমরা সবসময় জানি যে যেমন যে ধাতুর পরমাণুটা আছে, যে পরমাণুটা বিচ্ছিন্নভাবে আছে, যেমন করে সোডিয়াম কিন্তু প্লাস, সে ইলেকট্রন ত্যাগ করতে পারবে, সে কিন্তু ইলেকট্রন ত্যাগ করবে না। তাহলে এই ক্ষেত্রে জিঙ্ক কিন্তু পরমাণু হিসেবে এই দণ্ডের মধ্যে আছে, এখানে জিঙ্ক পরমাণু আছে। এই জিঙ্ক পরমাণু কি করবে, ইলেকট্রন ত্যাগ করবে। সোডিয়াম যখন সোডিয়াম প্লাস হয়, ঠিক একইভাবে এই অ্যানোডের মধ্যে কি বিক্রিয়াটা ঘটবে, জিঙ্ক তার বহিষ্ঠ কক্ষপথ থেকে দুইটি ইলেকট্রন ত্যাগ করবে। এই ত্যাগকৃত দুইটা ইলেকট্রনে কি করবে, এখানে জমা হবে। ইলেকট্রনগুলো কি, দুইটা ইলেকট্রন এখানে জমা হলে এই জিঙ্ক 2 প্লাস একটা আয়নে এখানে বের হয়ে যাবে। এখানে যদি আমার আগে যদি 50টা জিঙ্ক প্লাস দ্রবণ, জিঙ্ক সালফেট দ্রবণ থাকতো, তাহলে দুইটা কিন্তু আমার জিঙ্ক এখানে দ্রবণে চলে আসছে, তাহলে 2 প্লাস জিঙ্ক আয়ন বেড়ে গেল, ওকে। এখন এই দুইটা ইলেকট্রন কি করবে, সেই তারের মধ্য দিয়া সেই কপার দণ্ডে আসবে এবং লাইটটাও জ্বলবে। কখন, যখন এই দুইটা ইলেকট্রন এই কপার দণ্ডে আসার পর এই ইলেকট্রন দুটা কি কপার দণ্ডের মধ্যে চলে আসলো, সাপোজ মনে করো। এখন এই যে দুইটা ইলেকট্রন এই কপার দণ্ডে চলে আসার পর এই যে কপার 2 প্লাসটা আছে, দেখো কপার 2 প্লাসটা যা আছে, এই 2 প্লাসটা সে কি করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করার তার ক্ষমতা আছে। কারণ আমরা জানি কপার কিন্তু ইলেকট্রন গ্রহণ করে না, কপার 2 প্লাস ইলেকট্রন গ্রহণ করে। এটা লক্ষণীয়, খুব ভালোভাবে লক্ষ্য করো ব্যাপারটা। এই যে কপার দণ্ড আছে সেটা কিন্তু কপারের সরাসরি কপার এখানে আছে, সাপোজ সে কিন্তু ইলেকট্রন গ্রহণ করবে না। কে গ্রহণ করবে, এই দ্রবণে যে কপার সালফেটের কপার 2 প্লাসটা আছে সে কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। তার মানে ক্যাথোডের বিক্রিয়াটা দেখা যাবে এইভাবে, কপার 2 প্লাস তারের মধ্য দিয়ে যে দুইটা ইলেকট্রন গেল, সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হলো, কপারে পরিণত হয়ে গেল। এই দুইটা ইলেকট্রন কি করবে, এই 2 প্লাসে গ্রহণ করবে। তাহলে যদি 2 প্লাসে গ্রহণ করে কপার 2 প্লাস ধনাত্মক চার্জটা কি কমে যাবে। যদি আগে 50টা থাকতো কপার 2 প্লাস, এবার দুইটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, দুইটা কমে যাবে। এখন কিন্তু আমরা একটা জিনিস বুঝে গেছি, এখানে কি হয়েছে, জিঙ্ক 2 প্লাস বেড়ে গেছে, ধনাত্মক চার্জ বেড়ে গেছে, সালফেট অপরিবর্তিত মানে কমে গেছে, ঋণাত্মক চার্জ কম। আর এখানে ধনাত্মক চার্জ দুইটা কমে গেছে আর ঋণাত্মক চার্জ কি অপরিবর্তিত মানে বেশি আছে। এখন কি ঘটবে, এখন দেখা গেল
এই আয়নদের মধ্যে একটা ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে, কারণ জিঙ্ক 2 প্লাসের ঘনত্ব বেশি, সালফেট আয়নের ঋণাত্মক চার্জের ঘনত্ব কম। একইভাবে এখানেও এই বিপরীত ঘটনা ঘটেছে। তাহলে কি ঘটনা ঘটবে? এই ক্ষেত্রে কিছুক্ষণ বিদ্যুৎ চলার পর এই লাইটটা অফ হয়ে যাবে, নির্বিঘ্নে বিদ্যুৎ চলবে না। এখন এই নির্বিঘ্নে বিদ্যুৎ চলাচলের জন্য আমরা কি করতে পারি? এখন আমরা করব এই দুটা ভিন্ন পাত্রের মধ্যে একটা, দেখো কি করে দেই, একটা ব্রিজ করে দিচ্ছি। দেখো আমরা কিন্তু একটা সাঁকো দিয়ে একবার থেকে এপার থেকে ওপারে যেভাবে যাই, ঠিক একইভাবে এই দুইটা ভিন্ন পাত্রের মধ্যে কাচের দণ্ডের মধ্যে একটা দ্রবণের সাহায্যে তাদের মধ্যে একটা সেতু বা বন্ধন তৈরি করে দিলাম, যেটাকে লবণ সেতু বলা হয়। কারণ আমার এই কাঁচনলের ভিতরে পুরোটাই লবণ দিয়া কি করে থাকবে, ফিল আপ থাকবে। সেটা হতে পারে পটাশিয়াম ক্লোরাইড অথবা পটাশিয়াম নাইট্রেট। এখন কেন আমি পটাশিয়াম ক্লোরাইড দ্রবণটা লবণ সেতু হিসেবে ব্যবহার করলাম? দুইটা কাঁচপাত্রের মাধ্যমে, এই লবণের মাধ্যমে, যেটাকে আগার আগার দুইটা পদার্থ পটাশিয়াম ক্লোরাইড, এখানে কিন্তু পটাশিয়াম এবং ক্লোরাইড আয়নিত অবস্থায় আছে, সেটা প্লাস, এটা কি মাইনাস। ওই যে আমরা বলেছিলাম এখানে ধনাত্মক চার্জ বেড়ে গেছে, এখানে ধনাত্মক চার্জ কমে গেছে। তাহলে এই ঘটনাটাকে ট্যাকেল দেওয়ার জন্য এখানে ধনাত্মক চার্জ যদি বেড়ে যায়, এখান থেকে ক্লোরাইড আয়নটা, এই যে ক্লোরাইড আয়নটা আছে, সেই লবণ সেতুর মাধ্যমে সেই ক্লোরাইড আয়ন এখানে প্রবেশ করবে। কারণ কি হচ্ছে, ধনাত্মক চার্জ বেড়ে গেছে, তাহলে ঋণাত্মক চার্জ কমে গিয়েছিল, এখানে ঋণাত্মক চার্জ বেড়ে গিয়ে এই ধনাত্মক চার্জ আর ঋণাত্মক চার্জের মধ্যে একটা ভারসাম্য চলে আসবে, ইলেকট্রন প্রবাহটা নির্বিঘ্নে চলবে, বেশিক্ষণ আলো জ্বলবে, বিদ্যুৎ চলবে। এবার পরবর্তী ঘটনাটা কি হবে? এখানে যে জিঙ্কের প্লাস বাড়তি থাকছে, জিঙ্ক 2 প্লাস হয়ে গেল, আবার ইলেকট্রন আসলো, সেই ক্ষেত্রে আবার সেই ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করলে কি হবে? কপার 2 প্লাস কমে যাবে। এই যে কমে গিয়েছিল, এবার ঋণাত্মক চার্জ বেড়ে গিয়েছে, এই চার্জটা কি, ধনাত্মক চার্জটা কমে গিয়েছে। এই কমে যাওয়ার কারণে এই পটাশিয়াম প্লাসটা এই লবণ সেতুর মাধ্যমে এই কাঁচপাত্রের মধ্যে কপার দণ্ড যেখানে ঢুকানো আছে, প্রবেশ করানো আছে, সেই পাত্রের মধ্যে কি হবে, আমার কোন দণ্ডটা, পটাশিয়াম প্লাস ক্যাথোড যে দণ্ডে প্রবেশ করানো আছে, যেই পাত্রের মধ্যে, সেই পাত্রের মধ্যে কি আসবে, পটাশিয়াম প্লাস এসে, সেই পটাশিয়াম প্লাস এসে এই দ্রবণের মধ্যে যে ধনাত্মক ঋণাত্মক চার্জের ভারসাম্য রক্ষা করবে, যার ফলে নির্বিঘ্নে এই বিদ্যুৎ চলাচল করবে, আর কোনো সমস্যা হবে না। এইভাবে এই ড্যানিয়েল কোষ এবং ভোল্টাইক কোষ বিদ্যুৎ প্রবাহ করে এবং ইলেকট্রন চলে। ইলেকট্রন যদি প্রবাহ করতে পারে, তাহলে বিদ্যুৎ কি চলতে পারবে। এখন সামগ্রিক বিক্রিয়াটা আমরা কি দেখাতে পারি? অ্যানোডে দেখেছিলাম জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2 প্লাস জারণ, আর কি হলো, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটেছিল, কপার 2 প্লাস সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরমাণু হয়ে পরিণত হয়েছে, এবং ইলেকট্রন নির্বিঘ্নে চলছে, বিদ্যুৎ নির্বিঘ্নে দিচ্ছে, লাইট নির্বিঘ্নে চলছে। তাহলে সামগ্রিক বিক্রিয়াটা কি হবে? দেখো, জিঙ্ক প্লাস কপার 2 প্লাস, তাহলে এই পাশে দুইটা ইলেকট্রন, এই পাশে দুইটা ইলেকট্রন কেটে যাবে, তাহলে থাকবে কি, জিঙ্ক 2 প্লাস এবং কপার। এইভাবে জারণ এবং বিজারণ, যেহেতু ইলেকট্রন ত্যাগ করছে জারণ, আর কপার 2 প্লাস ইলেকট্রন গ্রহণ করেছিল বিজারণ, এইভাবে লবণ সেতুর সহযোগিতায় এই গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষ বিদ্যুৎ প্রবাহ নির্বিঘ্নে চলবে। এইভাবে আমরা ক্লাসটাকে ইজিভাবে আমরা যদি বারবার দেখি, আমাদের কাছে অনেক সহজ মনে হবে এবং আমাদের আয়ত্তের ভিত্তিতে চলে আসবে। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সে